সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ইরানে হামলা চালিয়ে যেন রীতিমতো নিজের বিপদ ডেকে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক মার্কিন ঘাঁটি এখন ধ্বংসস্তূপ, আর ধসে পড়েছে দম্বে সব প্রতিরক্ষা ব্যবস্থা। টমাহক মিসাইল থেকে শুরু করে অত্যাধুনিক অস্ত্রের ভাঁড়ে টান পড়ায় খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন দিশেহারা। উদ্দেশ্যবিহীন এই হামলায় বিশ্বজুড়ে চলছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। এর মাঝেই মিস্টার ট্রাম্পের স্থল অভিযানে খোদ মার্কিন সেনারাই ভয়ে রয়েছেন। এবার তো নতুন গেম খেলে দিলেন ইরানের বন্ধু ওস্তাদ পুতিন। কি সেই গেম? কি বলছে চীন, কোরিয়া? মধ্যপ্রাচ্যের আগ্নেয়গিরিতে শেষ পর্যন্ত কি টিকে থাকতে পারবে আমেরিকা? এসবের বিস্তারিত থাকছে এবারের এই বিশেষ প্রতিবেদনে। সাম্প্রতিক সমর বিশ্লেষণ বলছে, ইরানের দুর্ভেদ্য পাহাড়ি ভূখণ্ডে মার্কিন পদাতিক বাহিনীর এক বিশাল স্থল অভিযানের ছক কষে পেন্টাগন। কিন্তু প্রশ্ন হলো, 10 লাখ সেনা আর 4000 ট্যাঙ্কের পাহারা টপকে তেহরান দখল কি আদৌ সম্ভব, নাকি এটি হবে একবিংশ শতাব্দীর সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বা সংঘাত? যুদ্ধের রণকৌশল যখন আলোচনার টেবিল থেকে সরাসরি রণক্ষেত্রে গড়ায়, তখন পরিস্থিতি হয় ভয়াবহ থেকে আরও ভয়াবহ। পেন্টাগনের সমরবিদরা এখন নির্ঘুম রাত কাটাচ্ছেন একটি সম্ভাব্য স্থল অভিযানের ব্লুপ্রিন্ট নিয়ে। শাহেদ ড্রোনের ঝাঁক, ব্যালিস্টিক মিসাইলের গর্জন আর সমুদ্রের নিচে লুকিয়ে থাকা মাইনের বহর, সবকিছু মাথায় রেখেই সাজানো হচ্ছে এই হাই রিস্ক মিশন। লক্ষ্য একটাই, ইরানের সামরিক শক্তিকে গুঁড়িয়ে দেওয়া। কিন্তু আদৌ কি সম্ভব, সেটি নিয়ে প্রশ্ন তুলছেন সমরবিদেরা। ইরান মানে ইরাকের মতো ধুধু সমতল মরুভূমি নয়। এখানে পদে পদে রয়েছে বিশাল আকার পাহাড় আর দুর্গম গিরিপথ। বিশ্লেষকরা বলছেন, মার্কিন ট্যাঙ্ক বাহিনীকে সম্ভবত তুরস্কের সীমান্ত দিয়ে প্রবেশ করতে হবে। কিন্তু সেই পাহাড়ি পথে পা বাড়ানো মানেই হলো মৃত্যুকে আমন্ত্রণ জানানো, মরণকে আলিঙ্গন করা। কারণ এই ভূখণ্ড ইরানিদের হাতের তালুর মতো চেনা জানা। প্রতিটি বাঁকে ওত পেতে থাকতে পারে ভয়ঙ্কর সব অ্যাম্বুশ। আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় আতঙ্ক এখন ড্রোনের ঝাঁক। ইউক্রেন যুদ্ধে দেখা গেছে কিভাবে সাধারণ একটি ড্রোন শক্তিশালী ট্যাঙ্কে ধ্বংস করে দিচ্ছে, আর এই ড্রোনের ঝাঁক ইরানে রয়েছে বিপুল পরিমাণে। ইরানের কাছে রয়েছে কয়েক হাজার শাহেদ আত্মঘাতী ড্রোন। মার্কিন সাজোয়া বহর যখন সরু পাহাড়ি রাস্তা দিয়ে এগোবে, তখন ওপর থেকে ঝাঁকে ঝাঁকে আসা এই ড্রোনগুলো হতে পারে মার্কিন সেনাদের জন্য এক দুঃস্বপ্ন। সংখ্যাটা শুনলে যে কেউ চমকে উঠবে। 10 লাখের বেশি নিয়মিত সেনা এবং 4000-এরও বেশি ট্যাঙ্ক নিয়ে তৈরি রয়েছে ইরান। যদিও তাদের বেশিরভাগ ট্যাঙ্ক সোভিয়েত আমলের পুরনো মডেলের, কিন্তু নিজেদের মাটিতে লড়াই করার সময় এই বিপুল সংখ্যা শক্তি যে কোনো আধুনিক বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ, বড় ধরনের ভয়ের কারণ। 4000 লোহার দানব যখন একসঙ্গে গর্জে উঠবে, তখন প্রকম্পিত হবে পারস্য উপসাগরের মাটি। আমেরিকা কি তবে পিছিয়ে থাকবে? পেন্টাগন ভরসা রাখছে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার উপর। সেন্সর টু শুটার প্রযুক্তির মাধ্যমে ড্রোন বা স্যাটেলাইট থেকে তথ্য পেয়ে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে শত্রুর অবস্থান ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে মার্কিন বাহিনী। আমেরিকার দাবি, প্রযুক্তির এই শ্রেষ্ঠত্বই পারে ইরানের সংখ্যাতাত্ত্বিক সুবিধাগুলোকে ধুলোয় মিশিয়ে দিতে। যে কোনো স্থল অভিযানের সফলতার চাবিকাঠি হল আকাশপথের নিয়ন্ত্রণ। আমেরিকার হাতে F-35-এর মতো পঞ্চম প্রজন্মের অদৃশ্য যুদ্ধ বিমান রয়েছে। আকাশ থেকে যদি ইরানি রাডার এবং কমান্ড সেন্টারগুলো শুরুতেই ধ্বংস করে দেয়া যায়, তবে স্থলবাহিনীর পথ অনেকটাই প্রশস্ত হবে। কিন্তু ইরানের মাটির নিচে লুকানো টানেল নেটওয়ার্ক থেকে আসা পাল্টা আক্রমণ সামলানো কতটা ভয়ঙ্কর হবে বা অতটা সহজ হবে কি, তা নিয়েও প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। স্থলপথ ছাড়াও পারস্য উপসাগর দিয়ে বিশাল জলযানের বহর নিয়ে সরাসরি ইরানের উপকূলে আশ্রয় পড়তে পারে মার্কিন নৌবাহিনী।
উভয়চর ল্যান্ডিং ক্রাফট দিয়ে হাজার হাজার সেনা আর ভারী ট্যাঙ্ক সমুদ্র সৈকতে নামানোর পরিকল্পনাও পেন্টাগনের টেবিলে রয়েছে। তবে এখানেও বাধা হয়ে দাঁড়াতে পারে ইরানের শক্তিশালী মাইন এবং উপকূলীয় মিসাইল ব্যাটারি, যা দিয়ে মার্কিনীদের কবর রচনা হতে পারে। ইরান এরই মধ্যে ঘোষণা দিয়েছে, ইরানে ঢুকলে মার্কিন সেনারা হবে হাঙ্গরের খাবার। ইরানের প্রতিটি পরতে পরতে লুকিয়ে রয়েছে মার্কিনীদের জন্য মহা বিপদ। কথায় আছে, ওস্তাদের মার শেষ রাতে। এবার যেন তেমনই এক খেলা দেখালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর যুদ্ধের ময়দান থেকে পাওয়া চমকে যাওয়া খবরের তোলপাড় গোটা দুনিয়া। নতুন খেলোয়াড় আনছেন ইরানের বন্ধু ভ্লাদিমির পুতিন এবার যুদ্ধের ময়দানে। তেহরানের শক্তি বাড়াতে শক্তিশালী চেচেন যোদ্ধাদের পাঠাচ্ছেন রুশ প্রেসিডেন্ট, এমন খবরের সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম। চেচেন নেতা রমজান কাদির গেল সপ্তাহে বলেছিলেন আমেরিকার বিরুদ্ধে ইরানকে সহযোগিতা করা উচিত, সিরিয়ার বিরুদ্ধে রাশিয়ার হয়ে অংশ নেয়া। ইসলামিক আদর্শে দীক্ষিত সুন্নি সেনারা শিয়া প্রধান ইরানের পাশে দাঁড়িয়ে যুদ্ধকে ধর্মীয় ও কৌশলগত আকার দেবে বলে মনে করছেন অনেকে। তাদের উপস্থিতি শুধু ইরানের সামরিক শক্তি বাড়াবে না, বরং মার্কিন বাহিনীকে জটিল পরিস্থিতিতে ফেলে দেবে। সেই সাথে দৃঢ় করবে ইরানের আঞ্চলিক প্রভাব, যা বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের ভৌগোলিক ও রাজনৈতিক শক্তির সমীকরণ। মধ্যপ্রাচ্যের তীব্র উত্তেজনার মধ্যে এবার খবর এসেছে, ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে যোগ দিতে প্রস্তুত রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র চেচেন যোদ্ধারা। সিরিয়ার গৃহযুদ্ধে এই যোদ্ধাদের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। বাশার আল আসাদকে রক্ষা করতে রাশিয়ার নির্দেশে এবং ইরানের সমর্থনে লড়েছে তারা। সেটিকে মুসলিম যোদ্ধাদের মাধ্যমে ইসলামী স্বার্থ রক্ষা হিসেবে বিবেচনা করে থাকে ইরান, যা আঞ্চলিক প্রভাব ও সামরিক প্রস্তুতিতে তাদের অবস্থানকেও শক্তিশালী করে তোলে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে বড় ভূমিকা রাখছে রমজান কাদিরের চেচেন যোদ্ধারা। তাদের আহমাদ স্পেশাল ফোর্সের মতো ইউনিটগুলো কাজ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। সম্প্রতি ইসরায়েলের ইরানি বিরোধী হামলার জবাবে রাশিয়ার বড় আকারের সামরিক প্রস্তুতির আহ্বান জানিয়েছেন চেচেন নেতা রমজান কাদির। এটি ইরানের প্রতি তাদের সমর্থন প্রদর্শনের অংশ। রাশিয়া প্রয়োজন অনুযায়ী চেচেনদের পাঠাবে, যেখানে তাদের সামরিক অভিজ্ঞতা ইরানের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। ঐতিহাসিকভাবে ইরানের সঙ্গে চেচেনদের সরাসরি সম্পর্ক না থাকলেও বর্তমানে রমজান কাদিরের নেতৃত্বে চেচেনরা ইসলামী সংহতির প্রতীক হিসেবে পশ্চিমা শক্তির বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়াতে প্রস্তুত। কাদির নিজেকে একজন কঠোর মুসলিম হিসেবে মনে করে থাকেন। চেচেনদের যুদ্ধ অভিজ্ঞতা ইরানের জন্য বড় সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে। তারা শহর, জঙ্গল বা সীমান্ত সংঘাতে দক্ষ, যা মার্কিন বাহিনীকে অপ্রত্যাশিত চ্যালেঞ্জে ফেলে দিতে পারে। চেচেন যোদ্ধাদের ধর্মীয় ও সাংস্কৃতিক যোগসূত্র এবং তাদের রাশিয়ার মাধ্যমে পাঠানোর ক্ষমতা ইরানের কৌশলগত অবস্থানকে আরও দৃঢ় করবে। চেচেনরা ইরানের ভাড়াটে সৈন্য নয়, বরং তারা রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে ইরানের আঞ্চলিক স্বার্থের সমর্থন যোগাচ্ছে। মার্কিন ও পশ্চিমা শক্তিকে জটিল পরিস্থিতিতে ফেলেছে এবং যুদ্ধের মাঠে কৌশলগত সুবিধা নিশ্চিত করেছে এই চেচেন যোদ্ধারা, যা ইরানেও সফলতা দেখাতে চাইছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলা করছে ইরান। তাদের নিখুঁতভাবে নিশানা করার জন্য রাশিয়া তেহরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে বলে সংঘাতের শুরু থেকেই অভিযোগ করে আসছিল মার্কিন ও ইউরোপীয় বিভিন্ন সূত্র। মধ্যপ্রাচ্যের কোথায় কোথায় মার্কিন সেনারা অবস্থান করছেন এবং তাদের গতিবিধি কেমন তা শনাক্ত করে ইরানকে জানিয়ে দিচ্ছে রাশিয়া। মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন এবং মিত্রবাহিনীর সামরিক ঘাঁটিতে রাশিয়া নজরদারি চালিয়ে যাচ্ছে, এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইরান যেসব মার্কিন সামরিক সরঞ্জামের তথ্য পাচ্ছে সেগুলো রাশিয়ার একমাত্র সচল নজরদারি স্যাটেলাইট ব্যবস্থা লিয়ানা থেকে আসছে। মার্কিন চিন্তন প্রতিষ্ঠান বলছে মার্কিন বিমানবাহী রণতরীগুলো এবং অন্যান্য নৌবাহিনীর ওপর নজরদারি চালানো ও লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করার উদ্দেশ্যে লিয়ানা সিস্টেমটি তৈরি করা হয়েছে। ইরানের মহাকাশ কর্মসূচি এবং তাদের অন্যতম প্রধান স্যাটেলাইট খৈয়াম তৈরিতেও রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখান থেকেও ইরান বেশ কিছু সাহায্য পেয়ে যাচ্ছে। জ্বালানিকে কেন্দ্র করে যখন ট্রাম্পের বিপদ বাড়ছে তখন মোক্ষম চাল দিয়ে খেলা আরও জমিয়ে তুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তেল আর গ্যাসকে অস্ত্র বানিয়ে এবার ভূ রাজনীতির দাবার বোর্ডে খেলা ঘুরিয়ে দিল ইরানের বিপদের বন্ধু রাশিয়া। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই হঠাৎ করে পেট্রোল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পুতিন প্রশাসন, যা কেবল জ্বালানি নয়, পুরো বিশ্ব রাজনীতিতে চালাতে পারে নতুন আগুন। এতে একদিকে আমেরিকার উপর চাপ বাড়বে, অন্যদিকে চুপচাপভাবে লাভবান হতে পারে ইরান, এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে ইরান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে হাজির হয়েছে হুতি বাহিনী। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ইরান যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে তাদের এই অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তা নির্ভর করছে হুতিদের কৌশলের ওপর। তারা কি দূর থেকে ইসরায়েলের দিকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়াতেই সীমাবদ্ধ থাকবে, নাকি বাব আল মানদেব প্রণালীর কাছে নিজেদের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে লোহিত সাগর কার্যত বন্ধ করে দেবে, তা নিয়ে জোর আলোচনা চলছে। নেপোলিয়ন বেনাপোর্টে সে বিখ্যাত উক্তিটি যেন এখানে কার্যকর। একটি রাষ্ট্রের নীতি তার ভূগোলের মধ্যেই নিহিত। বর্তমান পরিস্থিতিতে হুতিদের ক্ষেত্রে চরম সত্য হয়ে ধরা দিয়েছে তা। 2025 সালের মে মাস থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে হুতিদের একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যা ওমানের মধ্যস্থতায় হয়েছিল। এর ফলে বাব আল মানদেব প্রণালীতে যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা বন্ধ হয়ে যায়। তবে হুতিরা স্পষ্ট জানায় এই যুদ্ধবিরতি ইসরায়েলের ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং পরবর্তীতে কিছু হামলাও চালানো হয় ইসরায়েলে। ইরান যুদ্ধের মধ্যেও হুতিরা ইসরায়েলে হামলা চালিয়েছে। ইরান তার আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোকে সক্রিয় করার যে কৌশল নিয়েছে সেটি ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে বলে মনে করা হচ্ছে। তেহরান এরই মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালী কার্যত বন্ধ রেখেছে। এখন যদি হুতিরা লোহিত সাগরে বাব আল মানদেব প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দেয়, তবে তার প্রভাব হবে বিধ্বংসী। বিশেষজ্ঞরা বলছেন বাব আল মানদেব সবসময় হুতিদের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও ছোট নৌকা হামলার ঝুঁকিতে থাকে। হুতিরা যদি দীর্ঘ সময় ধরে এই পথে জাহাজ চলাচল ব্যাহত করে তাহলে পরিবহন খরচ বাড়বে, তেলের দাম বাড়বে এবং এরই মধ্যে চাপে থাকা বৈশ্বিক অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হবে। এই গুরুত্বপূর্ণ জলপথে বিঘ্ন ঘটলে জাহাজ ভাড়া ও তেলের দাম আকাশচুম্বী হবে, যা ভঙ্গুর বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারে ঠেলে দেবে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র চারদিক থেকে চাপে পড়ে যাবে, এমনকি বিশ্ব থেকে ছিটকে পড়তে পারেন মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প, কারণ এরই মধ্যে নিজ দেশে বিক্ষোভের মুখে পড়েছেন তিনি। ইরান চীন সম্পর্কের ইতিহাস প্রাচীন সিল্ক রোড যুগ পর্যন্ত বিস্তৃত। আধুনিক যুগে সেই সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে, বিশেষত 90 দশক থেকে। সামরিক ক্ষেত্রে চীন ইরানকে সাইবার প্রতিরক্ষা, রাডার সিস্টেম, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ড্রোন উন্নয়নে সহায়তা করেছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কিছু উপাদান চীনা প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত বলে গবেষণায় উল্লেখ করা রয়েছে। চীন ইরানের জন্য একটি কৌশলগত ভারসাম্য রক্ষাকারী শক্তি, যা ইরানকে মার্কিন চাপ মোকাবেলায় সহায়তা এবং একই সাথে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সমন্বয়কে শক্তিশালী করতে সাহায্য করছে।
উত্তর কোরিয়া ইরান সামরিক যোগাযোগ এই নেটওয়ার্কে আরেকটি গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করেছে। উভয় রাষ্ট্রই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় থাকায় তারা প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র উপাদান এবং সামরিক জ্ঞান বিনিময় সহযোগিতায় যুক্ত রয়েছে। ইরানের শাহাব ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে উত্তর কোরিয়ার নোডং প্রযুক্তির যোগসূত্র রয়েছে বলে অনেক সামরিক পর্যবেক্ষক মনে করে থাকেন, যা দুই দেশের দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত সহযোগিতার ইঙ্গিত দেয়। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, স্যাটেলাইট উৎক্ষেপণ প্রযুক্তি এবং ড্রোন উন্নয়নে দুই দেশের সহযোগিতা ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে। ইরানের সাথে বর্তমানে যে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যুদ্ধ চলছে, এখানেও কিন্তু উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট মিস্টার কিম বড় ধরনের ভূমিকা রাখতে চলেছে। অর্থাৎ ইরানের পক্ষে দাঁড়িয়েছে এই রকেট ম্যান। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির মানচিত্র বদলে দিচ্ছে রাশিয়া, ইরান, চীন অক্ষ। একই সঙ্গে চলমান মার্কিন ইসরায়েল ইরান সংঘাতের প্রেক্ষাপটেও এই জোট প্রভাবশালী ভূমিকা রাখছে। কৌশলগত কারণে রাশিয়া ও চীন সরাসরি সংঘাতে অবস্থান না নিলেও পরোক্ষভাবে ইরানকে সামরিক সরঞ্জাম থেকে শুরু করে খাদ্য, জরুরি ওষুধ এবং অন্যান্য সহায়তা দিয়ে সমর্থন যোগাচ্ছে। এসব কিছু মিলে রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠতাকে ইরান শুধু একটি কৌশলগত বিকল্প হিসেবে নয়, বরং বিবেচনা করছে নিরাপত্তা ও টিকে থাকার বাস্তববাদী প্রয়োজনের অংশ হিসেবে। বিশেষজ্ঞদের মতে রাশিয়া, চীন, উত্তর কোরিয়ার যুদ্ধে সরাসরি না জড়ালেও ইরানের প্রতি তাদের বন্ধুত্বের নিদর্শন আর সহায়তায় যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে বিশ্ব আজ রুদ্ধশ্বাসে তাকিয়ে। একদিকে অত্যাধুনিক মার্কিন প্রযুক্তি, অন্যদিকে ইরানের দুর্ভেদ্য ভূগোল ও বিশাল সেনাবাহিনী। এই সংঘাত এখন সারা বিশ্বে ছোঁয়ার অপেক্ষায়। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর পথে এগিয়ে যাচ্ছি আমরা? সে প্রশ্ন থেকেই যাচ্ছে। দর্শক, এই উত্তপ্ত পরিস্থিতির প্রতিটি মুহূর্তের খবরের ওপর আমাদের নজর রয়েছে। তাই এসব খবরের সর্বশেষ বিশ্লেষণমূলক তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছে। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন। ধন্যবাদ।